আমরা আগের দিন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় পড়েছিলাম। এই যে এখানে লেখা আছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, এটা আমরা আগের দিন পড়েছিলাম। এইটার আমরা দুটো আকার পড়েছিলাম। একটা আকার পড়েছিলাম, দুটো বৈধ আকার পড়েছিলাম। একটা আকার পড়েছিলাম পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ, এই একটা আকার পড়েছিলাম। আর দ্বিতীয় আরেকটা আকারও পড়েছিলাম। এই দুটোই বৈধ আকার পড়েছিলাম। কি পড়েছিলাম? পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, অতএব নেগেশন পি। এই দুটো বৈধ আকার আমরা আগের দিন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় থেকে পড়েছিলাম। দেখো একটু মনে করে, এইটার নাম আমরা দিয়েছিলাম গঠনমূলক প্রাকল্পিক ন্যায়। আর এটার নাম দিয়েছিলাম আমরা ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। ঠিক না? এটা রাখা ছিল পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। এটা ছিল গঠনমূলক প্রাকল্পিক ন্যায়। এটার বৈধ মূর্তিটার নাম আমরা দিয়েছিলাম এরকম মডাস পোনেন্স দিয়েছিলাম। এটার বৈধ মূর্তিটার নাম আমরা দিয়েছিলাম মডাস টোলেন্স দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এটা হলো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, এটা হলো ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। এই দুটোই হচ্ছে ভ্যালিড আকার। এই দুটোই হচ্ছে ভ্যালিড আকার, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধ আকার এই দুটোই। অর্থাৎ যদি পিকে স্বীকার করে কিউকে স্বীকার করা হয় তাহলে সেটা বৈধ হয়, অথবা যদি কিউকে অস্বীকার করে পিকে অস্বীকার করা হয় তাহলেও সেটা বৈধ হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এইটার যদি ঠিক উল্টো হয়, মানে যদি এরকম আকারটা হয়ে যায় পি ইমপ্লাইজ কিউ, কিউ অতএব পি। এখানে আমার করার কথা ছিল আগে পি করার কথা ছিল বৈধ মূর্তি অনুসারে, কিন্তু এখানে করেছি আগে কিউকে স্বীকার করে নিয়েছি, তারপরে পিকে স্বীকার করছি। তার মানে এই আকারটা এটার সাথে মিলছে না, এর ঠিক উল্টো আকার হয়ে গেছে এইটা। অর্থাৎ এইটা বৈধ হলে এটা হচ্ছে অবৈধ আকার। তাহলে এইটার এখানে যেটা আমরা করেছি যে পিকে আগে স্বীকার করে কিউকে তারপরে স্বীকার করেছি, এখানে ঠিক উল্টোটা করেছি, আগে কিউকে স্বীকার করে নিয়েছি তারপরে পিকে স্বীকার করছি। যদি এরকমটা হয় যে বৈধ আকারের সাথে না মেলে, বৈধ আকারের ঠিক উল্টো হয়, তাহলে সেটা অবশ্যই একটা অবৈধ আকার হবে। তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা অবৈধ আকার। একইভাবে এইটার ক্ষেত্রেও দেখো, এটা এরকম আছে, তো আমি এটাতে কি করেছি, আগে কিউকে অস্বীকার করেছি। কিন্তু আমি যদি কিউকে প্রথমে অস্বীকার না করে কোনো আকারের ক্ষেত্রে দেখি পিকে আগে অস্বীকার করা হয়েছে এবং তারপরে কিউকে অস্বীকার করা হয়েছে, ব্যতিক্রম ছাড়া। আমি একটা ব্যতিক্রম দেখিয়েছিলাম, সেই ব্যতিক্রমটা ছাড়া। তো যদি এটা হয় যে যেখানে কিউকে আগে অস্বীকার করার উচিত ছিল সেখানে আমি পিকে আগে অস্বীকার করে দিচ্ছি, তারপরে কিউকে অস্বীকার করছি, তাহলে সেটাও একটা অবৈধ আকার হবে। তার মানে এই দুটো হচ্ছে বৈধ আকার, কিন্তু এই দুটোর ঠিক উল্টোটা করলে, মানে এখানে পিকে অস্বীকার করেছি আগে, সেটা না করে আগে পিকে স্বীকার করেছি আগে, সেটা না করে আগে কিউকে স্বীকার করে নিলে, বা এটার ক্ষেত্রে আগে কিউকে অস্বীকার না করে পিকে অস্বীকার করে নিলে, তাহলে সেই আকারগুলো অবৈধ আকার হবে। এই রকম যদি অবৈধ আকার আমি পাই তাহলে সেগুলো বুঝতে পারবো যে সেইগুলো হচ্ছে এক একটা অবৈধ আকার, মানে এই প্রাকল্পিক ন্যায়গুলো দোষযুক্ত, এই প্রাকল্পিক ন্যায়ের আকারগুলো দোষযুক্ত। যদি এরকম দোষ হয় যেখানে এটাকে পূর্বজ্ঞ বলে, এটাকে অনুজ্ঞ বলে, এই যদি এরকম একটা দোষ হয় যেখানে অনুজ্ঞকে স্বীকার করে নেওয়া হচ্ছে আগে, তারপরে পূর্বজ্ঞকে স্বীকার করা হচ্ছে, কিন্তু করার কথা কি তাই ছিল? করার কথা ছিল আগে পূর্বজ্ঞকে স্বীকার করতে হতো, তারপরে অনুজ্ঞকে স্বীকার করতে হতো, কিন্তু এখানে ঠিক উল্টোটা করা হচ্ছে, আগে অনুজ্ঞকে স্বীকার করা হচ্ছে তারপরে পূর্বজ্ঞকে স্বীকার করা হচ্ছে। তাহলে ভুলটা আমি কোথায় করছি? ভুলটা আমি এখানে করছি, ভুলটা আমি এখান থেকেই করতে শুরু করছি। যেহেতু ভুলটা আমি এখান থেকে করতে শুরু করছি, তাই দোষটার নামও এই ভুলটা দিয়েই, সেটা হচ্ছে অনুজ্ঞ স্বীকারজনিত দোষ।
এখানে অনুগকে স্বীকার করা আমার উচিত ছিল না, এখানে আমাকে পূর্বগকে স্বীকার করতে হতো, কিন্তু আমি করেছি অনুগকে স্বীকার। তাই জন্য এই দোষটার নাম, এই মূর্তিটা যে দোষে দুষ্ট সেটা হচ্ছে অনুগ স্বীকারজনিত দোষ। আচ্ছা, তাহলে বুঝলাম যে এটা একটা অবৈধ আকার, কেননা করা উচিত ছিল আমার পিকে স্বীকার আগে, তারপরে কিউকে স্বীকার, কিন্তু করেছি ঠিক আমি তার উল্টো, আগে কিউকে স্বীকার করে নিয়েছি, তারপরে পিকে স্বীকার করেছি। তাহলে ভুলটা আমি করেছি এই জায়গাতে, আমাকে এখানে পিকে বসাতে হতো, সেটা না করে আমি এখানে কিউকে বসিয়েছি। তাহলে দোষটা যেহেতু এখান থেকে শুরু হয়েছে, তাই নামটাও, দোষের নামটাও এখান থেকেই হয়েছে, অনুগ স্বীকারজনিত দোষ। ঠিক আছে, একইভাবে এইটা দেখো, এখানে কি করেছি, পি ইমপ্লাইজ কিউ লিখেছি, তারপরে পিকে অস্বীকার করে নিয়েছি, কিন্তু আমার তাই করার কথা ছিল না, এখানে কিউকে অস্বীকার করতে হতো, এখানে করতে হতো কিউকে অস্বীকার, তারপরে এখানে পিকে অস্বীকার করতে হতো। তাহলে ভুলটা আমি আবার সেই এখান থেকেই করেছি, সেই জন্য এই দোষটার নামও এখান থেকেই হয়েছে, কি পূর্বগ অস্বীকারজনিত দোষ। তাহলে বোঝা গেছে এইটার ক্ষেত্রে করা উচিত ছিল আমার পিকে স্বীকার করে কিউকে স্বীকার, কিন্তু আমি করেছি কিউকে স্বীকার করে তারপরে পিকে স্বীকার। এটার ক্ষেত্রে আমাকে আগে কিউকে অস্বীকার করতে হতো, তারপরে পিকে অস্বীকার করতে হতো, কিন্তু করেছি আমি পিকে অস্বীকার তারপরে কিউকে অস্বীকার, সেই কারণে এটা হয়েছে অনুগ স্বীকারজনিত দোষ, আর এটা হচ্ছে পূর্বগ অস্বীকারজনিত দোষ। এখানে আমাদের প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়টা শেষ হলো। আগের দিন শুধু এই দোষের কথা দুটো পড়িনি, তাহলে এইগুলো হচ্ছে ইনভ্যালিড, এটা হচ্ছে ইনভ্যালিড আকার, তো এখানে ভ্যালিড আকার, আর যদি ভ্যালিড আকারগুলো না মানা হয় তাহলে দোষ হয়, তো দোষগুলো হচ্ছে এটা আর এটা। ঠিক আছে, বেশ, এবার আমরা যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। আচ্ছা, আমরা তাহলে এবার বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় শুরু করি। আচ্ছা, আজকে আমরা শুরু করছি নতুন করে বৈকল্পিক এটা আমরা পড়তে শুরু করি। আচ্ছা, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কোনো রকম সংজ্ঞা বা অন্য কিছু পড়ার আগে একটা উদাহরণ দেখে নিই, তাতে বুঝতে অনেক সুবিধে হবে। দেখো, ন্যায় বলছে তো খুব স্বাভাবিক যে এখানে তিনটে বচন থাকবে, কেন কি ন্যায়ের একটা বৈশিষ্ট্যই আমরা পড়েছি কি সেখানে তিনটে বচন থাকে। কি কি বচন থাকে? একটা প্রধান আশ্রয় বাক্য থাকে, একটা অপ্রধান আশ্রয় বাক্য থাকে, আর একটা সিদ্ধান্ত থাকে। এটা আমরা আগের থেকেই জানি, তো এটা করো না। এবার এটার নাম হয়েছে দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। আগে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় পড়ার সময় আমরা দেখেছিলাম যে নামটা হয়েছিল প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, এটা জাস্ট প্রাকল্পিকের জায়গায় বৈকল্পিক বসে গেছে। তো আমরা বুঝতেই পারছি যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে যেরকম হয়েছিল যে প্রধান আশ্রয় বাক্যটা প্রাকল্পিক বচন হয়েছিল, আর বাকি যে দুটো বচন ছিল অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত, সেগুলো নিরপেক্ষ বচন হয়েছিল, দিয়ে সেটা হয়েছিল প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রেও ঠিক একই হবে, প্রধান আশ্রয় বাক্যটা একটি বৈকল্পিক বচন হবে, অপ্রধান আশ্রয় বাক্যটা নিরপেক্ষ বচন হবে, আর সিদ্ধান্তটাও একটা নিরপেক্ষ বচন হবে। ঠিক আছে, এবার হচ্ছে যেটা কথা সেটা হচ্ছে বৈকল্পিক বচন কেমন হয় সেটা আমরা আগে দেখেছি, পড়ার শুরুতেই আমরা দেখে নিয়েছিলাম, বলে নিয়েছিলাম আগের ভিডিওতেই। আচ্ছা, এবার একটা উদাহরণ দিই, দেখো, হয় সমরবাবু সাহসী অথবা ভীতু। এমন নয় যে সমরবাবু সাহসী, অতএব সিদ্ধান্ত হচ্ছে সমরবাবু ভীতু। আচ্ছা, এখানে আমি বলেছি প্রধান আশ্রয় বাক্যটা বৈকল্পিক বচন হবে, এটা একটা বৈকল্পিক বচন হয়েছে, এটা একটা বৈকল্পিক বচন। বৈকল্পিক বচন চেনার উপায় তোমরা জানো, এ হয় অথবা থাকলে সেটাকে বৈকল্পিক বচন হিসেবে আমরা চিনতে পারি, ঠিক না? আর এটা একটা নিরপেক্ষ বচন,
আর সিদ্ধান্তটাও একটা নিরপেক্ষ বচন। ঠিক আছে, এবার এই যে হয়ের সাথে যুক্ত যে অংশটা, সেই অংশটা একটা অংশ, আর অথবার সাথে যুক্ত অংশটা আর একটা অংশ। ঠিক, এই যে প্রত্যেকটা অংশ, এগুলোকে আমরা বলি বিকল্প। এগুলোকে আমরা বলি বিকল্প। এগুলোকে আমরা পি কিউ দিয়ে প্রকাশ করতে পারি। এটাকে পি লিখলাম, এটাকে কিউ লিখলাম। এই অংশটাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে শুরুর অংশটাকে আমরা পূর্বগ বলেছিলাম, আর তবের সাথে যুক্ত অংশটাকে আমরা অনুগ বলেছিলাম। এইটার ক্ষেত্রে কিন্তু পূর্বগ অনুগ নয়, এটার ক্ষেত্রে দুটোকেই বিকল্প বলবো। এই অংশটাকে, হয়ের সাথে যুক্ত অংশটাকেও আমরা বিকল্প বলবো, আর অথবার সাথে যুক্ত অংশটাকে আমরা বিকল্প বলবো। তাহলে এগুলো একটা বিকল্প। আচ্ছা, আর এমন নয় যে সমরবাবু সাহসী। সমরবাবু সাহসীটা কী ছিল? পি ছিল। আর এমন নয় যেটাকে আমরা কি করি? নেগেশন দিয়ে প্রকাশ করি। তাহলে নেগেশন পি এটা, আর সমরবাবু ভীতু, এটা কি আছে? কিউ। ঠিক আছে, তাহলে কি কি পেলাম আমরা? হ্যাঁ, আরেকটা হচ্ছে হয় অথবা, এটাকে সাংকেতিক চিহ্নে প্রকাশ করলে আমরা লিখি ভেল। তাহলে কি কি পেলাম? পি কিউ বলে এরকম অংশগুলো পাচ্ছিলাম, এগুলোকে আমরা বলবো বিকল্প। একটা এরকম চিহ্ন পেলাম ভেল, এটাকে আমরা ভেলই বলবো। ঠিক আছে, এটা হচ্ছে ভেল। এটা কিসের পরিবর্তে ব্যবহার করছে? হয় অথবার পরিবর্তে সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। আগে আমরা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে দেখেছিলাম আমরা কি ব্যবহার করি? ইমপ্লাইজ ব্যবহার করি। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে ব্যবহার করে, আর এটা যদি তবের পরিবর্তে ব্যবহার করেছিলাম, আর এটা হচ্ছে হয় অথবার পরিবর্তে ভেল ব্যবহার করব। আমরা ভেল ব্যবহার করব। ছবিটা আচ্ছা, তারপরে আর কি আছে দেখো, আমরা এখানে পেয়েছি নেগেশন, পেয়েছি একটা, ওই এমন নয় যে এর পরিবর্তে ব্যবহার করেছি। হ্যাঁ, এর পরিবর্তে এটা ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো পেয়েছি। তাহলে আমরা আকারটা একটু দেখে নেব। আমরা আকারটা কেমন পেয়েছি? পি, ভেল, কিউ, তারপরে কি পেয়েছি? নেগেশন পি, নেগেশন পি, তারপরে সিদ্ধান্ততে পেয়েছি কিউ। এইটা একটা বৈধ বৈকল্পিক ন্যায়ের আকার। বৈকল্পিক ন্যায় এরকম দেখতে হয়। ঠিক আছে, বৈকল্পিক ন্যায় দেখতে এরকম হয়। তাহলে এখানে কি কি ব্যবহার করেছি? পি কিউ এগুলো ব্যবহার করেছি। পি কিউগুলোকে আমরা এখানে বিকল্প বলছি, আর এই যে চিহ্নটাকে আমরা এটাকে ভেল বলছি, এটা হয় অথবার পরিবর্তে ব্যবহার করেছি। আর এখানে একটা চিহ্ন ব্যবহার করেছি নেগেশন, সেটাকে নয় এর পরিবর্তে ব্যবহার করি। নয় বললে, কোথাও নয় বললে, নেই বললে এরকম টাইপের, সেখানে আমরা এই নেগেশনটা ব্যবহার করি। ঠিক আছে, এই হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় হচ্ছে এরকম দেখতে। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের আকারটা হচ্ছে এরকম। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়টা হচ্ছে এরকম দেখতে, যেখানে প্রধানাশ্রয় বাক্যটা বৈকল্পিক বচন হবে, অপ্রধানাশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হবে। তাহলে এবার আমি এখানে যদি লিখতে চাই যে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে, তাহলে আমি খুব সহজে লিখতে পারবো। দেখো, নিরপেক্ষ ন্যায়, যে ন্যায় অনুমানে, যে ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য একটি বৈকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয়, তাকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। আগে দেখলে তোমরা, তাহলে যে ন্যায় অনুমানে, এটা পুরোটা একটা ন্যায় অনুমান, যেহেতু এখানে তিনটে আশ্রয় বাক্য আমি পেয়ে গেছি। তো এই যে ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্য একটি বৈকল্পিক বচন হয়, অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয়, তাকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমান বলে। সহজ কথা।
আচ্ছা, এবার হচ্ছে দেখো, তাহলে আমরা বললাম যে এটা একটা বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটা বৈধ আকার। এটা বললাম তো, এটা একটা বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটা বৈধ আকার। করেছিটা কি করেছি হচ্ছে, প্রধান আশ্রয় বাক্যে দুটো বিকল্প ছিল, সেই দুটো বিকল্পের একটা বিকল্পকে এখানে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে নিয়েছি, তারপরে অপর বিকল্পটাকে সিদ্ধান্তে স্বীকার করে নিয়েছি। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা কথা বলা দরকার, যে আকারটা যদি এই রকম না হয়ে যদি এই রকম হতো, তাহলেও কিন্তু এটা বৈধ আকারই হতো। মানে এইটাও বৈধ আকার, এটাও বৈধ আকার। এই দুটোর মধ্যে আলাদা কি আছে না, এখানে অপ্রধান আশ্রয় বাক্যে পিকে অস্বীকার করা হয়েছে, আর এখানে অপ্রধান আশ্রয় বাক্যে কিউকে অস্বীকার করা হয়েছে। তার মানেটা হচ্ছে এটাই, এটাও বৈধ, এটাও বৈধ। তার মানেটা হচ্ছে এটাই যে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে, বিকল্প কোনগুলো, এইগুলো পি কিউ, এগুলো হচ্ছে বিকল্প। তাহলে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করতে হবে। যে কোনো একটা বিকল্পকে হতে পারে, সেটা পি কেও হতে পারে বা কিউ কেও হতে পারে। তাহলে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে অপর বিকল্পটা, যে বিকল্পটা পড়ে রইল, এটার ক্ষেত্রে কি বিকল্প পড়ে রইল, কিউ পড়ে রইল, আর এটার ক্ষেত্রে কি বিকল্প পড়ে রইল, পি পড়ে রইল। তাহলে যে কোনো একটা বিকল্পকে, প্রধান আশ্রয় বাক্যে যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে অপর বিকল্পটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। অপর বিকল্পটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। আবার বলি, দেখো তাহলে কি হলো, যে এখানে বিকল্প রয়েছে, দুটো করে বিকল্প রয়েছে, দুটো বিকল্প আছে। তাহলে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে, যে কোনো একটা বিকল্প, সেটা পিটাও হতে পারে বা কিউটাও হতে পারে। তাহলে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে অপর বিকল্পটাকে, অপর বিকল্প এখানে কি, এখানে হচ্ছে কিউটা হচ্ছে অপর বিকল্প, আর এই ক্ষেত্রে হচ্ছে পিটা হচ্ছে অপর বিকল্প। তাহলে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে অপর বিকল্পটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এইটাও বৈধ, এইটাও বৈধ। পিকে অস্বীকার করি বা কিউকে অস্বীকার করি, যাই করি না কেন, ভেলের ক্ষেত্রে সেটাই বৈধ হবে। ঠিক আছে, যে কোনো একটাকে অস্বীকার করতে হবে প্রথমে। তাহলে আমার বৈধতার নিয়মটা আমি কি বললাম, বৈধতার নিয়মটা তাহলে এখানে লিখে নেব। আচ্ছা, দেখো বৈধতার নিয়মটা তাহলে আমি লিখে নিই। আমি কি বললাম, যে প্রধান আশ্রয় বাক্যের এই যে প্রধান আশ্রয় বাক্য, এই প্রধান আশ্রয় বাক্য, এই প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে, এটা ইম্পর্টেন্ট ভীষণ, যে কোনো একটি বিকল্প, এখানে দুটো বিকল্প আছে, পি কিউগুলোকে এক্ষেত্রে বিকল্প বলবো বলেছি, এখানে দুটো বিকল্প আছে, এই দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটি বিকল্পকে, যে কোনো একটি বিকল্প পি বা কিউ, যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে, তাহলে আমি কি করলাম, এদের যে কোনো একটা বিকল্পকে, এটার ক্ষেত্রে পিকে আর এটার ক্ষেত্রে কিউকে অস্বীকার করেছি, যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করতে হবে। অস্বীকার করে অপর বিকল্পটা, যেটা অস্বীকার করলাম সেটা ছাড়া আর যে বিকল্পটা রয়ে গেল, সেই বিকল্পটাকে, মানে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। আচ্ছা, তাহলে কি হলো, যে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে অপর বিকল্পটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। ঠিক আছে, এটাই হলো এর বৈধতার নিয়ম। তার মানে এই
যদি আমি পিকে আগে অস্বীকার করি তারপরে কিউকে স্বীকার করি তাও বৈধ হবে, অথবা আমি যদি কিউকে অস্বীকার করে পিকে স্বীকার করি সেটাতেও বৈধ হবে। ঠিক আছে, যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে হবে, তারপরে অপর যে বিকল্পটা রয়েছে সেটাকে স্বীকার করতে হবে। যে কোনো একটা বিকল্পকে প্রথমে অস্বীকার করতে হবে, তারপরে অপর যে বিকল্পটা রয়েছে সেটাকে স্বীকার করতে হবে, তাহলে সেটা হবে বৈধ আকার হবে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটাও বৈধ আকার, এটাও বৈধ আকার। এখানে আমি কি করেছি, একটা বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করেছি, তাই তো? বেশ, এবার যদি এই দুটোই হচ্ছে ভ্যালিড এই আকার মধ্যে যে কোনো একটা আকার মিললে সেটা বৈধ হয়, ভ্যালিড হবে। এবার হচ্ছে পরের পেজে দেখো, এবার আচ্ছা এই যে এখানে দেখলাম, এটাই কি করলাম, একটাকে অস্বীকার করে একটাকে স্বীকার করলাম। এই মূর্তি এরকম দু রকমের যে কোনো একটা মূর্তি থাকলেই সেটাকে আমরা বৈধ বলবো, আর সেক্ষেত্রে বৈধতার মূর্তিটার নাম হবে মডাস টোলেন্ডো পোনেন্স। ঠিক আছে, এই বৈধ মূর্তিটার নাম হচ্ছে মডাস টোলেন্ডো পোনেন্স। টোলেন্ডো মানে হচ্ছে অস্বীকার করা, আর পোনেন্স মানে হচ্ছে স্বীকার করা। হ্যাঁ, তাহলে আমরা এই যে আকারটাতে সেটাই করেছি, অস্বীকার করে স্বীকার করেছি, অস্বীকার করে স্বীকার করেছি, অস্বীকার করে স্বীকার করেছি। সেই জন্য এই বৈধ মূর্তিটার নাম হচ্ছে মডাস টোলেন্ডো পোনেন্স। অস্বীকার করে স্বীকার, মনে থাকবে, অস্বীকার করে স্বীকার। এই যে অস্বীকার করে তারপর স্বীকার করেছি, অস্বীকার করে স্বীকার করেছি, তাই এই মূর্তিটার নামও হচ্ছে মডাস টোলেন্ডো পোনেন্স, অস্বীকার করে স্বীকার। আচ্ছা, তাহলে আমরা বৈধ আকারটা জেনে গেলাম বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে। কিন্তু এবার একটা উদাহরণ নিই, দেখো, হয় লোকটি গায়ক অথবা নায়ক। এটা অবশ্যই প্রধান আশ্রয় বাক্য, বুঝতেই পারছো, আর এটা অপ্রধান আশ্রয় বাক্য। আচ্ছা, লোকটি গায়ক, এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। এবার হচ্ছে সিদ্ধান্ত, এমন নয় যে লোকটি নায়ক। আমি কি করব, হয়ের সাথে যুক্ত অংশটাকে ধরো পি ধরে নিয়েছি, অথবাটাকে ভেল, আর এটাকে কিউ ধরে নিয়েছি। এবার বলেছে লোকটি গায়ক, লোকটি গায়কটা কি ধরেছি, পি ধরেছি, আর লোকটি নায়ক, এমন নয় যে লোকটি নায়ক, লোকটি নায়ক কি ধরেছিলাম, কিউ ধরেছিলাম, এমন নয় যে। তাহলে আকারটা কেমন হলো, পি ভেল কিউ, পি অতএব নেগেশন কিউ। একটু আগে আমরা বৈধ আকারের ক্ষেত্রে কি বলেছিলাম, যে ধোয়া আসছে, ফোকাস হচ্ছে না। আচ্ছা, একটু আগে আমরা বলেছিলাম যে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে প্রথমে অস্বীকার করতে হবে, তারপরে সিদ্ধান্তে অপর বিকল্পটাকে স্বীকার করতে হবে। এখানে ঠিক উল্টো হয়েছে, দেখো, এখানে প্রধান আশ্রয় বাক্যের একটা বিকল্পকে এখানে কি করা হয়েছে, স্বীকার করা হয়েছে, তারপরে অপর বিকল্পটাকে অস্বীকার করা হয়েছে। কিন্তু আমাদের বৈধ আকারে কি বলেছিলাম আমরা, যে কোনো একটা বিকল্পকে প্রথমে অস্বীকার করতে হবে, তারপরে স্বীকার করতে হবে। এখানে ঠিক উল্টোটা হয়েছে, তার মানে আমি বুঝতে পারছি এটা একটা অবৈধ আকার, এটা আমরা একটা অবৈধ আকার বলে বুঝতে পারছি, যেহেতু এখানে একটা বিকল্পকে প্রথমে অস্বীকার না করেই প্রথমে স্বীকার করা হয়েছে। কিন্তু আমরা বলেছিলাম কি যে কোনো একটা বিকল্পকে আগে অস্বীকার করতে হবে, তারপরে সেটাকে অপরটাকে স্বীকার করতে হবে, কিন্তু এখানে ঠিক উল্টো হয়েছে। সুতরাং এই আকারটা হচ্ছে অবৈধ আকার। এই যে দোষ এখানে হয়েছে, কি দোষ হয়েছে, এইখানে একটা বিকল্পকে স্বীকার করে দিয়েছে, এটাই হচ্ছে দোষ, যে এখানে একটা বিকল্পকে স্বীকার করে দেওয়া হয়েছে, সেই জন্য দোষটার নামও এখান থেকেই হয়েছে, এটা হয়েছে বিকল্প। এই দোষটার নাম হচ্ছে
বিকল্প শিকারজনিত দোষ, বিকল্প শিকারজনিত দোষ। এই বিকল্পটাকে এখানে অস্বীকার করতে হতো, কিন্তু সেটা স্বীকার করে দিয়েছে, সেই জন্য দোষটার নাম হচ্ছে বিকল্প শিকারজনিত দোষ। তার মানে এখানে কি করা হয়েছে, এখানে স্বীকার করে অস্বীকার করা হয়েছে। এই অবৈধ মূর্তিটার নামও সেই কারণে হয়েছে মডাস পোনেন্ডো টোলেন্স। হ্যাঁ, স্বীকার করে, পোনেন্ডো। আচ্ছা দেখো, পোনেন্ডো মানে আমরা কি পড়েছিলাম, স্বীকার পড়েছিলাম, আর টোলেন্ডো মানে অস্বীকার পড়েছিলাম। করা উচিত ছিল আমাদের অস্বীকার করে তারপরে স্বীকার, কিন্তু করা হয়েছে স্বীকার করে অস্বীকার। সেই জন্য এই অবৈধ মূর্তিটার নামও হয়েছে মডাস পোনেন্ডো টোলেন্স। স্বীকার করে অস্বীকার, স্বীকার করে অস্বীকার করা হয়েছে। দোষটার নামও হয়েছে বিকল্প শিকারজনিত দোষ। এখানে অস্বীকার করতে হতো, সেটাকে স্বীকার করে নিয়েছে। আর মূর্তিটার নাম হয়েছে মডাস পোনেন্ডো টোলেন্স, স্বীকার করে অস্বীকার। ঠিক আছে, এইটা হয়ে গেল অবৈধ আকার বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম সেটা হচ্ছে হয় অথবার, মানে ভেলের কথা পড়লাম, হয় অথবার কথা বললাম। কিন্তু এই হয় অথবার কথাটা একটু ভালো করে ছক করে যদি আমরা বুঝে নিই, তাহলে এর দু রকম অর্থ আছে। একটা হচ্ছে অবিসংবাদী অর্থ, ঠিক আছে, আর একটা হচ্ছে বিসংবাদী অর্থ। অবিসংবাদী অর্থ হচ্ছে এটা দুর্বল অর্থ, বুঝলে তো। অবিসংবাদী হচ্ছে দুর্বল অর্থ, আর এটা হচ্ছে সবল অর্থ। আমরা এতক্ষণ যা পড়লাম সেগুলো সব হচ্ছে অবিসংবাদী অর্থ। আমরা এতক্ষণ কি কি পড়লাম, আমরা এতক্ষণ দুটো জিনিসই পড়েছি। একটা পড়েছিলাম বৈধ মূর্তি, পড়েছিলাম একটা বৈধ আকার, পড়েছিলাম একটা, যেটাকে আমরা বলেছিলাম মডাস টোলেন্ডো টোলেন্স। মানে অস্বীকার করে স্বীকার করতে হবে, সেরকম একটা পড়েছিলাম। আর একটা পড়েছিলাম অবৈধ আকার, সেইটার মূর্তিটার নাম ছিল মডাস পোনেন্ডো টোলেন্স, মানে স্বীকার করে অস্বীকার করা উচিত আমাদের, অস্বীকার করে স্বীকার, কিন্তু যদি কোনো ন্যায় স্বীকার করে অস্বীকার করা থাকে তাহলে সেটা অবৈধ হয়ে যায়। আচ্ছা, এই দুটো আমরা হচ্ছে এতক্ষণ পড়লাম। এই দুটোই হচ্ছে দুর্বল অর্থে, মানে অবিসংবাদী অর্থে। দুর্বল অর্থ কেন? কেননা এখানে যে বিকল্পগুলো আমরা ব্যবহার করছি পি কিউ, এই সমস্ত বিকল্পগুলো পরস্পর বিরুদ্ধ নয়। এখানে বিকল্পগুলো পরস্পর বিরুদ্ধ নয়। যেমন একটা এই উদাহরণটা দেখো, এটা আমরা অবিসংবাদী অর্থেই পড়েছি, যেখানে আমরা অবৈধ পেয়েছিলাম আকারটাকে। এখানে কি বলেছিলাম, বিকল্পগুলো কি কি ছিল, যে লোকটা গায়ক আর লোকটা নায়ক, হয় লোকটি গায়ক অথবা লোকটি নায়ক, এই দুটো বিকল্প ছিল। আমি কি বলেছি, বিসংবাদীর ক্ষেত্রে বিকল্পগুলো পরস্পর বিরুদ্ধ হয় না, পরস্পর বিরুদ্ধ নয়। আচ্ছা একটা কথা বলো, একজন গায়ক হলে সে কি নায়ক হতে পারে না? এমন তো কত আর্টিস্ট, কত অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকতে পারেন যারা গায়ক আবার নায়কও, অভিনয়ও করে আবার গানও করে। তো এখানে কি বিকল্প দুটো পরস্পর বিরুদ্ধ? এমন কি হতে পারে যে কেউ নায়ক হলে এমন কোনো বাধা আছে যে সে গায়ক হতে পারবে না, বা কেউ গায়ক হলে এমন কোনো বাধা আছে কি সে নায়ক হতে পারবে না? এরকম কোনো বাধা নেই। তার মানে এইখানে যে বিকল্পগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো কিন্তু পরস্পর বিরুদ্ধ নয়। এটার সাথে এটাও হতে পারে, দুটোই একসাথে হতে পারে, কোনো এদের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, পরস্পর বিরুদ্ধ নয়, দুটোই হতে পারে। কিন্তু এবার আমরা যেটা পড়ব, তার মানে আমরা যখনই আমরা বৈকল্পিক ন্যায়ের আকার গঠন করব, তখন প্রথম কাজ হচ্ছে আমাদের দেখে নেওয়া যে এটা কি অবিসংবাদী অর্থে হয় অথবাটা আছে নাকি বিসংবাদী অর্থে আছে। বুঝবো কি করে? যখনই আমি দেখব যে দুটো বিকল্প পরস্পর বিরুদ্ধ কিনা। যদি দেখি দুটো বিকল্প একই সাথে হতে পারে,
একই সাথে সত্য হতে পারে, মানে পরস্পর বিরুদ্ধ নয়, তাহলে সেটা বুঝবো অবিসংবাদী অর্থ। কিন্তু যদি আমরা দেখি যে বিকল্পগুলো পরস্পর বিরুদ্ধ, একটা হলে আরেকটা হওয়া সম্ভব নয়, তখন আমরা সেটা বুঝবো যে তাহলে হয় অথবাটা এখানে বিসংবাদী অর্থে আছে। একটা উদাহরণ দিয়ে আমি বোঝাতে পারি। আচ্ছা, তাহলে অবিসংবাদী অর্থ কি করেছি, বিকল্পগুলো পরস্পর বিরুদ্ধ নয়, তাহলে এটার ক্ষেত্রে ঠিক উল্টোটা, সেটা হচ্ছে বিকল্পগুলি পরস্পর বিরুদ্ধ হয়। এটার ক্ষেত্রে বিকল্পগুলো পরস্পর বিরুদ্ধ নয়, কিন্তু এটার ক্ষেত্রে বিকল্পগুলো পরস্পর বিরুদ্ধ হয়। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা উদাহরণ দেখি। দেখো, এখানে লিখছি আমি উদাহরণটা, সেটা হচ্ছে আমি এরকম উদাহরণ লিখছি, ধরো এরকম, হয় মানুষটি জীবিত অথবা মৃত। হয় অথবা আছে, আমি বুঝতেই পারছি এটা একটা ভেল, আমার ভেল চিহ্ন ব্যবহার করব। তো এই বিকল্পটার জন্য আমি পি ব্যবহার করলাম, হয় অথবার জন্য ভেল, আর এই বিকল্পের জন্য আমি কিউ ব্যবহার করলাম। আচ্ছা, এখানে যদি দেখো, তাহলে দেখো বলেছে হয় মানুষটি জীবিত অথবা মৃত। এখানে যদি দুটো বিকল্পকে লক্ষ্য করো, তাহলে দেখো এখানে পরস্পর বিরুদ্ধ বিকল্পগুলো। একজন বেঁচেও আছে, আবার মারাও গেছে। এটা কি করে হতে পারে? একজন হয় বেঁচে থাকবে, নয় মারা যাবে। বেঁচেও আছে আবার মারাও গেছে, মাঝে মাঝে কোনো অবস্থা হয় নাকি যেখানে বেঁচেও থাকা যায় আবার মরেও যায়? হয় না। তো তার মানে এখানে বিকল্পগুলোর যে কোনো একটা সত্যি হতে পারে। হয় সে জীবিত আছে সত্যি হতে পারে, অথবা সে সত্যিকারে মরে গেছে এরকম সত্যি হতে পারে। দুটো একসাথে সত্য এখানে হতে পারে না। কেউ জীবিত থাকলে সে মৃতও হবে, এই রকম হতে পারে না। তার মানে এখানে যে হয় অথবা কথাটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু অবিসংবাদী অর্থ নয়, এটা বিসংবাদী অর্থে। কেননা এখানে দুটো বিকল্প পরস্পর বিরুদ্ধ, একটা সত্য হলে আর একটা অটোমেটিক্যালি মিথ্যে হয়ে যাবে, একটা সত্য হলে অপরটা অটোমেটিক্যালি মিথ্যে হয়ে যাবে। অর্থাৎ এখানে বিকল্প দুটো পরস্পর বিরুদ্ধ, কিন্তু সেই জন্য এখানে হয় অথবাটা বিসংবাদী অর্থে ব্যবহার করা হয়েছে। যদি কোনো ন্যায়ে এইরকম হয় অথবার ক্ষেত্রে বিসংবাদী অর্থ থাকে, মানে পরস্পর বিকল্পগুলো যদি পরস্পর বিরুদ্ধ হয়, তাহলে সেই ক্ষেত্রে ন্যায়টি কি করতে হবে দেখো। তাহলে সেই ক্ষেত্রে ন্যায়টি যদি এরকম হয়, এটা অপ্রধানাস্য বাক্য, মানুষটি মৃত, অতএব এমন নয় যে মানুষটি জীবিত। তাহলে এটা কি হলো? মানুষটি কিউ, মানুষটি জীবিত, পি আর নেগেশন। তাহলে এটার আকারটা কেমন হলো? পি ভেল কিউ, এটা কি আছে? কিউ আছে। আচ্ছা, কিউ অতএব নেগেশন পি, এটা আছে। তো তাহলে এখানে আকারটা কি হলো দেখো, হয় মানুষটি জীবিত, এটাকে পি ধরেছিলাম, অথবা মৃত, এটাকে কিউ ধরেছি। মানুষটি মৃত, কিউ হলো, আর এমন নয় যে মানুষটি জীবিত, তাহলে নেগেশন পি হলো। তাহলে আকারটা আমার এরকম হলো। কিন্তু বৈধ মানে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের আকারে আমরা কি বলেছিলাম? যে কোনো একটা বিকল্পকে আগে অস্বীকার করতে হবে, তারপরে স্বীকার করতে হবে। তাহলে আপাত দৃষ্টিতে আমার দেখে মনে হচ্ছে যে এইটা একটা অবৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় মনে হচ্ছে। কেননা এখানে প্রথমে স্বীকার করা হয়েছে, তারপরে অস্বীকার করা হয়েছে। কিন্তু না, এটা অবৈধ হবে না, কারণ এখানকার বিকল্পগুলো হচ্ছে বিসংবাদী অর্থ। তার মানে বিসংবাদী অর্থে যদি হয় অথবাটা থাকে, সেই ক্ষেত্রে আকারটা আপাত দৃষ্টিতে অবৈধ মনে হলেও যুক্তিটা বৈধ হবে। তাহলে এটা একটা ব্যতিক্রম বলতে পারি আমি। বিসংবাদী অর্থটা হয় অথবার ক্ষেত্রে একটা ব্যতিক্রম আমি বলতে পারি, যেখানে বিকল্পগুলো যদি পরস্পর বিরুদ্ধ হয়, সেখানে আকারটা বৈধ আকারের সাথে না মিললেও যুক্তিটি বৈধ হবে। বোঝা গেছে? এই জন্য বৈধ হবে, কেন কি আমি এই দুটোর যে কোনো একটা সত্য হতে পারে।
ঠিক আছে, এই দুটোর যে কোনো একটা সত্য হতে পারে, দুটো একসাথে সত্য হতে পারে না। তো আমি একটা কাজ করতে পারি, সিদ্ধান্ত বাক্যটাকে আগে লিখে আর আশ্রয় বাক্যটাকে পরে লিখতে পারি, অপ্রধান আশ্রয় বাক্যটাকে পরে লিখতে পারি, তাতে কোনো অসুবিধেই হবে না। অর্থাৎ আমরা যুক্তিটাকে এইভাবে লিখতে পারি, যেমন ধরো, হয় মানুষটি জীবিত অথবা মৃত, এমন নয় যে মানুষটি জীবিত অতএব মানুষটি মৃত। তাহলে এর আকারটা কেমন হলো? পি কিউ, এমন নয় যে, নেগেশন পি অতএব কিউ। তাহলে এর আকারটা কেমন হলো? আকারটা হলো এরকম। এইটা এরকমভাবে সাজিয়ে এই জন্য লিখতে পাচ্ছি, তাহলে এইটার আকারটা আমি এইভাবে লিখতে পারি, এই আকারটা আমি এইভাবে সাজিয়ে লিখতে পাচ্ছি কেন কি, এইটার ক্ষেত্রে দুটোর মধ্যে যে কোনো একটা সত্য হতে পারে, তাই কোনটা আগে লিখলাম কোনটা পরে লিখলাম সেটা ম্যাটার করে না। তাহলে এটার ক্ষেত্রে আকারটা অবৈধ মনে হলেও যুক্তিটাকে আমরা এইভাবে সাজাতে পারি। কেন সাজাতে পারি? কেন কি এখানে বিকল্পগুলো পরস্পর বিরুদ্ধ, তাই সবসময় একটা সত্য হলে অপরটা মিথ্যে হয়ে যাবে। ঠিক আছে, দুটো একসাথে সত্য হতে পারবে না। তাই এই ক্ষেত্রে কোনটা আগে লিখলাম কোনটা পরে লিখলাম সেটা ম্যাটার করার থেকেও বেশি যুক্তিপূর্ণ যে দুটো একসাথে সত্য হতে পারবে না, অর্থাৎ দুটোকে বিসংবাদী অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে কোনো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে যদি দেখো যে তাদের বিকল্পগুলো পরস্পর বিরুদ্ধ রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যুক্তির আকার না মিললেও যুক্তিটাকে বৈধ বলে গণ্য করতে হবে। অর্থাৎ এই যুক্তিটা হচ্ছে একটা বৈধ যুক্তি। ঠিক আছে, আপাত দৃষ্টি থেকে অবৈধ মনে হলেও আসলে এটা একটা বৈধ যুক্তি, কারণ এইটা হচ্ছে একটা বিসংবাদী অর্থে ব্যবহার করা ক্ষেত্র, যেখানে দুটো বিকল্প একসাথে সত্য হতে পারে না, কারণ দুটো বিকল্প পরস্পরের বিরুদ্ধ। একটা সত্য হলে অটোমেটিক্যালি অপরটা মিথ্যে হয়ে যায়। আচ্ছা, এই হয়ে গেল আমাদের বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। এবার তোমাদেরকে হচ্ছে এই চ্যাপ্টার থেকে যেহেতু এই চ্যাপ্টার থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেন্স আসবে, তাই এখান থেকে যত শর্ট কোয়েশ্চেন্স আছে সমস্তটা প্র্যাকটিস করতে হবে, যে কোনো বই থেকে যেখান থেকে তুমি পাবে সেখান থেকেই করা যেতে পারে। আমিও কিছু দেব টাস্ক, সেগুলো তোমরা কমপ্লিট করবে। আপাতত এটা ভালো করে দেখে নাও, খাতাতে লিখে নাও। থ্যাংক ইউ।